কন্যা রাশির ক্ষেত্রে যে মুহূর্তে শুক্রের রাশি পরিবর্তন হবে এবং প্রবেশ করবে শুক্র শনিদেবের সাধারণ রাশি মকর রাশিতে, সেই মুহূর্ত থেকে তৈরি হবে একটি অদ্ভুত সংযোগ, মহালক্ষ্মী ধনযোগ। আশা করছি কন্যা রাশির ক্ষেত্রে এটা একটা খুব ভালো পরিবর্তন হতে যাচ্ছে। আমরা যতই কর্ম করি কিন্তু যদি ভাগ্যের সঙ্গ যদি না পাই তাহলে সেই কর্ম কিন্তু বিফল হয়ে যায়। আর ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং শুক্র, ধনসম্পত্তির ঘরের অধিপতি স্বয়ং শুক্র এবার অবস্থান করছে পঞ্চম ঘরে, এবং তার সাথে ভাগ্যের ঘর যেটা বিশ্বরাশি এই কন্যা রাশির ক্ষেত্রে, সেই ঘরে আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ দুটি ত্রিকোণেই দুটি শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি আর শুক্র অবস্থান করছে। অতএব একটা খুব ভালো সংযোগ, মানে একটা খুব অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। বিগত দিনে যে জ্বালাপুরার মধ্যে ছিল, এবার আশা করছি অনেক নিস্তার পাবে অনেক দিক থেকে। ভাগ্য মানে 10 কদম এগিয়ে থাকবে এই কন্যা রাশির ক্ষেত্রে। তো শুক্রদেবের এই পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে লাভ নিয়ে আসছে, আবার কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু আজকে আলোচনার মাধ্যমে ধাপে ধাপে বুঝাবো এই কন্যা রাশির। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি। এবং যে সমস্ত দর্শক বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছেও বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের ফল প্রকাশ করছি, এটা কোনো ব্যক্তির কুষ্টি ধরে আলোচনা নয়। তাই এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তবে আগামী দিনে কন্যা রাশি এখান থেকে কিছু না কিছু উপলব্ধি করতে পারবে। এবার আজকে তো যে আলোচনাগুলো করব, দেখা গেলো কারোর সাথে মিলল না, তাহলে তাদের কাছে অবশ্যই আমি অনুরোধ করব আপনারা ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন, তাহলে নিজেদের ভুলভ্রান্তিগুলো ঠিক করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন, তবে শুল্ক লাগু থাকবে। যদি না হয় তাহলে আপনাদের চেনা পরিচিত ভালো জ্যোতিষীর সাথে অবশ্যই আলোচনা করবেন, কারণ ভালো সময় যদি চলে যায় তাহলে কিন্তু আবার পস্তাতে হবে। কারণ এত সুন্দর একটা সংযোগ এই কন্যা রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে, মানে এটা যুগ যুগ যুগান্তর পর তৈরি হচ্ছে এত সুন্দর সংযোগ। এরকম সংযোগ হয়তো জ্যোতিষশাস্ত্রে খুব কমই তৈরি হয়। আর এই মানে মানে যে সংযোগটা তৈরি হচ্ছে, এই সংযোগের মধ্যে যাদের জন্ম হবে তারা যদি খুব গরিব ঘরেও জন্ম নেয়, তারাও কিন্তু একদিন অর্থনৈতিক দিক থেকে সমাজে মান সম্মানের দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকবে। কারণ যেরকম গ্রহের চক্র তৈরি হয়েছে, নিচ কুলে জন্মালেও ব্যক্তি সেই ব্যক্তি উচ্চ কুলের মতন ফল পাবে, অর্থাৎ মান সম্মান পদ প্রতিষ্ঠা সব কিছু পাবে। এত সুন্দর একটা যোগ এই মুহূর্তে তৈরি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। শুক্র হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে। এই সময়কালে আকস্মিকভাবে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে, আকস্মিকভাবে ভাগ্যও কিন্তু সঙ্গ পাবে। কর্মক্ষেত্রে আকস্মিক ভাগ্যের সঙ্গ পেয়ে যাবে, যেটা কল্পনার বাইরে হয়ে যাবে কন্যা রাশির ক্ষেত্রে। সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে যাচ্ছে কন্যা রাশি এই সময়। শুক্র হচ্ছে কি? শুক্র হচ্ছে ভৌতিক সুখের কারক, ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, আকর্ষণের কারক, প্রতিভার কারক। আকর্ষণের কেন্দ্রবিন্দু এই শুক্রই। আর শনির রাশি মকর রাশি, শনি হচ্ছে কি? তার পরম মিত্র, তার সাধারণ রাশি মকর রাশিতে এই পঞ্চম ঘরে অবস্থান করছে। পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি? শিক্ষা জিনিসটাকে দেখি, সন্তান দেখি, শেয়ার মার্কেট দেখি, সোশ্যাল মিডিয়া দেখি, সিনেমা জগৎ দেখি, যে কোনো কলা, যেরকম সঙ্গীত নৃত্য চিত্র, এই সমস্ত কিছু দেখি। তো এগুলোর তো কারক শুক্র। এবং বিগত দিনে যে কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান ছিল সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল না। রাশির উপর রাশির অধিপতি বুধের নীচ অবস্থায় থাকা, তারপরে সূর্যের নীচ অবস্থা, তারপরে শনির সাথে সূর্যের সমসপ্তম যোগ, রাহুর সাথে দৃষ্টি, ষষ্ঠাষ্টক যোগ, এবং শুক্রদেবেরও আবার নীচ অবস্থায় থাকা। তো বিগত দিনে যে গোচরগুলো ছিল এই গোচরগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই যে কন্যা রাশির ক্ষেত্রে দুই গ্রহ দুই ত্রিকোণে অবস্থান, এবং 11ই নভেম্বর যেটা কেতুর নক্ষত্র পরিবর্তন হলো, কেতু তো রাশির উপর অবস্থান করছিল হস্তা নক্ষত্রে, তো হস্তা নক্ষত্রের পরিবর্তন করে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে প্রবেশ করলো। আমি এর আগের ভিডিওতে কিন্তু তুলে ধরেছিলাম বিশেষ করে যে হস্তা নক্ষত্রের যে ফল
আর উত্তরা ফাল্গুনিতে যে ফল তার মধ্যে কিন্তু তফাৎ হয়ে যাবে। হস্তা নক্ষত্রের যে বাজে প্রভাবগুলো কন্যা রাশি পাচ্ছিল প্রতিনিয়ত, সেই প্রভাব থেকে তো মুক্ত হয়ে গেল। তারপর আবার 15ই নভেম্বর শনিদেব মার্গী হয়ে যাচ্ছে এবং 28শে নভেম্বর আবার দেবগুরু বৃহস্পতি চলে আসলো রোহিণী নক্ষত্রে। মানে যথেষ্ট ভালো পরিবর্তন কন্যা রাশির এই মুহূর্তে। কন্যা রাশির ক্ষেত্রে কেতু যখন হস্তা নক্ষত্রে ছিল তখন মানে এই অবস্থানটা কোনো রকমভাবে গ্রহণযোগ্য ছিল না, কারণ হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রমার নক্ষত্র। এখানটা থেকে চন্দ্রমা কিন্তু প্রচণ্ড দুর্বল হয়ে গেছিল, মায়ের সুখের যথেষ্ট অভাব করেছিল, মায়ের সাথে সম্পর্ক খারাপ করেছিল, বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, মনের মধ্যে ভ্রম তৈরি হয়ে গেছিলো। এবার চন্দ্রদেবের নক্ষত্রটা পরিবর্তন হয়ে গেল, অবস্থান করছে এবার সূর্যদেবের নক্ষত্র। আবার এই ডিসেম্বর মাসের শেষের দিকে শনিদেবও আবার নক্ষত্র পরিবর্তন করবে, প্রবেশ করে যাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হচ্ছে পূর্বা ভাদ্রপদে। এবং তারপর থেকে মানে একটা বড় জিনিস, ভালো জিনিস ঘটতে থাকবে পরপর শুধু এই কন্যা রাশির ক্ষেত্রে। কারণ দুই গুরু যখন সহায়ক হয়ে গেছে এই কন্যা রাশির ক্ষেত্রে আর কি চাই। একমাত্র গুরুই তো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। এবার দুই গুরু দুই ত্রিকোণে অবস্থান করছে, একটা পঞ্চম ঘরে অবস্থান করছে আর একটা হচ্ছে নবম ঘরে অবস্থান করছে। তাহলে এটা যথেষ্ট ভালো এই কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হয়ে নবম ঘরে অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়ে গেল। আবার শুক্র কেন্দ্রের ঘরের ত্রিকোণের অধিপতি হয়ে ত্রিকোণে আরেক ত্রিকোণে অবস্থান করছে। এবার শুক্র হচ্ছে কি কন্যা রাশির ক্ষেত্রে আবার বাণীর ঘরের অধিপতি, অর্থাৎ মুখের বাণীর উপর একটা বিশেষ পরিবর্তন হবে এই কন্যা রাশির। এই পঞ্চম ঘর থেকে আমরা প্রতিভা জিনিসটাকে দেখি, যেমন নৃত্য, চিত্র, সঙ্গীত, সোশ্যাল মিডিয়া, সিনেমা জগৎ ইত্যাদি জিনিসটাকে দেখি। আর শুক্র হচ্ছে কি প্রতিভার কারক, এবং শুক্র হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে বাণীর ঘরের অধিপতি, পঞ্চম ঘরে এবার অবস্থান করছে। অর্থাৎ নিজের মুখের বাণীর দ্বারা এবং নিজের প্রতিভাকে সমাজের সামনে তুলে ধরে সম্মানের পাত্র হয়ে যাবে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে যারা মানে যুক্ত রয়েছে তাদের কিন্তু এখন মানে সমাজে ডঙ্কা বাজবে এক কথায়। এবং দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে সব থেকে শুভ গ্রহ। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুটি গ্রহই তো আচার্যর ভূমিকা পালন করে। পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর। তো এই ঘর থেকে আবার কিন্তু পূর্বে করা পুণ্যের মানে কর্মের পুণ্যের ফলের বিচার করা হয়। অর্থাৎ যে শুক্র যে অবস্থান করছে তাহলে কিন্তু এখন আগে করা কর্ম, যদি কোনো ভালো কর্ম করে থাকে সেই কর্মের কিন্তু ফল এই সময় পাবে। এই সময় নিজের বাকপটুতায় অর্থাৎ নিজের মুখের বাণী এবং নিজের প্রতিভা, শুক্রতা আকর্ষণের কেন্দ্রবিন্দু, অর্থাৎ কর্মক্ষেত্রে আকর্ষণের পাত্র হয়ে যাবে এই কন্যা রাশি। শুক্র তার এই গোচরটা, এই যে পঞ্চম ঘরে অবস্থান করছে, এটা কিন্তু 3টি নক্ষত্রের উপর দিয়ে সম্পন্ন করবে। সেটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, যেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র, তারপরে হচ্ছে শ্রবণ নক্ষত্র, যেটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, তারপর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। তো ধনিষ্ঠা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। তো ডিসেম্বরের 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্য। কন্যা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি এবং বর্তমানে সূর্য অবস্থান করছে 3য় ঘর, যেটা কন্যা রাশির ক্ষেত্র হচ্ছে বৃশ্চিক রাশি। তো এই ঘরে আবার রাশির অধিপতি বুধের সাথে জুতি তৈরি করেছে এবং সেই জুতির উপর আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে, আবার শনিরও দৃষ্টি পড়ছে, রাহুরও দৃষ্টি পড়ছে। অর্থাৎ এই সময়কালে একটা যোগাযোগ জিনিস এবং বিদেশজনিত ঘটনা ঘটতে যাবে এই কন্যা রাশির ক্ষেত্রে। যারা সিনেমা জগতের সাথে রয়েছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছে, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। যারা সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। দেশ বিদেশ মানে কর্মসূত্রে যাত্রা হবে। যারা মিডিয়াতে রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো। যারা ওকালতি করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো। অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন, চার্টার অ্যাকাউন্ট্যান্ট হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, সেভিংস জিনিসটা করতে পারবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছে তাদের জন্য ভালো, কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের জন্য ভালো। যারা আবার বিদেশে গিয়েছেন, কর্মক্ষেত্রে ফেঁসে গেছেন, যেরকম হয় না যে এ দেশের লোক অন্য দেশে গেছে কর্ম করতে, সেখানটাতে আবার বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, যে কর্ম নাই, তাদের আবার কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন তারাও কিন্তু একটা এই সময় ভালো ফল পাবে, কারণ সবাই তো আর বিদেশ যেতে পারবে না। তো বিদেশের জিনিস নিয়ে এসে দেশের মাটিতে যারা কাজ করছেন তাদের জন্য ভালো, কিংবা যারা বিদেশি কোম্পানিতে দেশের মাটিতে বসেই কাজ করছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এই সময় আত্মবিশ্বাস যথেষ্ট ভালো থাকবে এবং মানসিক দিক যথেষ্ট ভালো থাকবে। এই সময় ভালো একটা উৎসাহ জিনিস কাজ করবে কর্মের দিকে, এবং কর্মসূত্রে আবার যাত্রাও হবে এবং সেই যাত্রাতে যথেষ্ট লাভও হবে এই কন্যা রাশির।
এরপরে 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এই কয়েকদিন শুক্র অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে। এই নক্ষত্রের অধিপতি চন্দ্রমা, আর কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা, যেটা হচ্ছে একাদশ ঘর। এবং এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতি এই চন্দ্রমার নক্ষত্র রোহিণীতেই অবস্থান করছে। অর্থাৎ একটা যথেষ্ট ভালো লাভের সংকেত পাওয়া যাচ্ছে, বিশেষ করে যারা জায়গা জমি সংক্রান্ত কাজকর্মে যুক্ত রয়েছে, যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছে, ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে, যারা ঠিকাদারি কাজ করছেন, বড় বড় টেন্ডার পাওয়ার তাদের এই সময় সম্ভাবনা থাকছে। তারপরে যারা পাথরের কাজে যুক্ত রয়েছেন, দামি পাথর, টাইলস, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়। এই সময়ে ভাগ্যের সঙ্গটা যথেষ্ট ভালো পাবে, না হওয়া কাজ ভাগ্যের দ্বারা উদ্ধার হবে। অর্থাৎ কর্ম যে শুধু প্রয়োজন কর্ম করলেও তো হবে না, যতক্ষণ পর্যন্ত ভাগ্যের সঙ্গ পাবে না ততক্ষণ তো কর্মের স্বাদ বোঝা যাবে না। তো সেরকম কর্মক্ষেত্রে সাকসেস হবে তখনই যখন ভাগ্য সঙ্গ দিবে, অর্থাৎ ভাগ্যের সঙ্গে এই সময় যথেষ্ট করতে পারবে, পাবে এক কথায়। আর কর্মক্ষেত্রে এই সময় সেভিংস জিনিসও যথেষ্ট ভালো হবে, ইনকাম যথেষ্ট ভালো থাকবে, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। বিগত দিনের সংসারে যে অশান্তি একটা পরিবেশ ছিল সেইটাও যথেষ্ট দূর হয়ে যাবে, কারণ 2 ত্রিকোণে অবস্থান করছে শুভ গ্রহ এবং চন্দ্রদেবের নক্ষত্র। অনেক কিছু উপলব্ধি করতে পারবে এই সময় কন্যা রাশি। এমন একটা সংযোগ তৈরি হয়েছে, দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে রাশির উপরে, এই কেতুর উপর। কেতু তো অবস্থান করছে রাশির উপরে, আবার এই শুভ কেতুর দৃষ্টি পড়ছে আবার শুক্রের উপরে। অর্থাৎ একটা ভালো ত্রিকোণ তৈরি হয়ে গেছে, যেটা ধর্ম ত্রিকোণ এক কথায় বলি। রাশি পঞ্চম এবং নবম, রাশির উপর কেতু, পঞ্চমে শুক্র আর নবমে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাহলে কি হচ্ছে, 2 গুরুর সংস্পর্শে চলে এসছে চালা, যেটা হচ্ছে কেতু। অর্থাৎ একটা খুব ভালো সময় হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে এই শুক্রের গোচর। আবার 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত অবস্থান করবে মঙ্গলের নক্ষত্র। সেই সময় শুক্র মঙ্গলদেবের ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে। আর মঙ্গল হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে পরাক্রম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে নীচ অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে। এখানটাতে মঙ্গল নীচ অবস্থা রয়েছে, কিন্তু দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়ছে। এবং চন্দ্রমা যখন কেন্দ্রে অবস্থান করবে, তারপরে শুক্রের সাথে অবস্থান করবে, তারপরে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে। এ সময় আবার শুক্রের জবরদস্ত খুব ভালো নিজভঙ্গ রাজ্য তৈরি হবে, যখন শুক্রের সাথে অবস্থান করবে চন্দ্রমা, এই অবস্থান করবে মকর রাশিতে এবং সমসপ্তম যোগ হয়ে যাবে, তখন নিজভঙ্গের একদম প্রবল ভালো যোগ হয়ে যাবে। তারপরে যখন এই চন্দ্রমা আবার দেবগুরুর সাথে অবস্থান করবে ওই নবম ঘর বৃষ রাশিতে, বৃষ রাশিতে চন্দ্রমা উচ্চ হয়ে যাচ্ছে, আবার বৃষ রাশিতে এই দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে। তাহলে এখানটাতে একটা জবরদস্ত এই ভালো একটা নিজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। তাহলে যথেষ্ট ভালো সময় বর্তমানে কন্যা রাশির হতে যাচ্ছে। এই সময়কালে কর্মক্ষেত্রে কোনো রকম কাজ অর্থের জন্য আটকে থাকবে না, এবং নিজের ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করার জন্য যারা ঋণের জন্য ছোটাছুটি করছেন, এই ঋণের ব্যবস্থাও হবে এই সময়। শনিদেব মার্গী অবস্থায় 6ষ্ঠ ঘরে অবস্থান করছে, তার মুভমেন্ট সামনের দিকে হয়ে গেছে। আবার 28 তারিখে শনি নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে কম্পিটিশনের দিক থেকে যথেষ্ট এগিয়ে রাখবে এই কন্যা রাশিকে, এবং ঋণের সুবিধা এই শনি বাবার আশীর্বাদে সেগুলো পূরণ হবে। আর কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, এগুলোতেও শত্রুরা যথেষ্ট দূরে থাকবে এই কন্যা রাশির। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো খুব ভালো হবে এই সময়কালে। তবে মঙ্গল যেহেতু নীচ অবস্থায় রয়েছে, তো এই সময়কালে কন্যা রাশিকে শুধু বলবো একটি উপাচার করতে, সেটা হচ্ছে হনুমান চল্লিশা বজরং বাণ পাঠ করতে। এবং হনুমান চল্লিশা বজরং বাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, এবং তার সাথে মন্দিরে পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা নেবেন, গুরুর সংস্পর্শে থাকবেন, গুরুর পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেখানটাতে মিষ্টি কুমড়া দিবেন। এছাড়া কোনো মন্দিরে যদি সেটা মা ভগবতী মার মন্দির হয়, মা লক্ষ্মীর মন্দির হয়, সেখানটাতে লাল পুষ্প অর্পণ করবেন। এতেও যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম কন্যা রাশির সম্পর্কে। যথেষ্ট ভালো সময় এই কন্যা রাশির এই সময়। অতএব আপনারা যাদের কুষ্টিতে যাদের মিলবে না আর কি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা ভালো জ্যোতিষীর অবশ্যই পরামর্শ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। যদি আজকের অনুষ্ঠান সত্যিই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।